প্রিয় ছাত্রছাত্রীগণ, চলে এসেছি আমরা আরো একটা পেজ সলভ করতে, যেটি যাদবপুর বিদ্যালয়। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা এখানে হতে চলেছে। এই যাদবপুর বিদ্যালয় থেকে প্রতি বছরই আর কি মাধ্যমিকে খুব ভালো র্যাঙ্ক করে, স্ট্যান্ড করে। চলো শুরু করা যাক। এখানে টেস্ট পেপারের যে পেজটা বলছে, পেজটা হচ্ছে পেজটা 384। প্রথম যে কোশ্চেন বলছে, এটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 4% হলে 4n বছর পর জনসংখ্যা হবে কত? তাহলে আমরা এমসিকিউ যেমন করি তেমন করেই করব। তাহলে আমাদের জনসংখ্যা হবে কত, সেটা যদি এ হয়, ফর্মুলা অনুসারে আমরা পাচ্ছি পি ইন্টু 1 প্লাস আর এর জায়গায় এখানে 4r বলা আছে, 4r বাই 100 হোল টু দি পাওয়ার কত আছে, 4n। দেখো এখানে অপশন কিন্তু একটাও মিলছে না, তাহলে কি করব, এই 4 এর সাথে দেখো এটাকে ক্যান্সেল আউট করো, 25। তাহলে হচ্ছে কত এখানে, p ইন্টু 1 প্লাস r বাই 25 হোল টু দি পাওয়ার 4n এর সমান। তাহলে জনসংখ্যা হবে কত, এটা। কোন অপশনটা কারেক্ট? বি অপশন কারেক্ট আনসার দিচ্ছে এখানে, দেখো। 4n, বি অপশন কারেক্ট আনসার। তাহলে এমসিকিউ একটা হলো, এমসিকিউ 2 নম্বরেরটা যেটা বলছে, ভালো করে আগে পড়ো। এটা তোমাদের বইয়ের অঙ্ক, x মাইনাস জেড ভ্যারিজেস 1 বাই এক্স, জেড মাইনাস এক্স ভ্যারিজেস 1 বাই ওয়াই এবং x মাইনাস ওয়াই ভ্যারিজেস 1 বাই জেড হলে ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি কত? দেখো কিভাবে পড়বো আমরা, তোমরা রাফে করবা। এটাতে 1 নম্বরের কোশ্চেন, অত বেশি ভেদ ধ্রুবক লেখার আমার দরকার নেই, আমরা আনসারটা আনতে পারলেই হবে। তাহলে আমি একটু ডিসকাস করছি কারণ বোঝার স্বার্থে তোমাদের। এখানে মনে করো কে বাই এক্স, কে ভেদ ধ্রুবক, কে নন জিরো ভেদ ধ্রুবক। আমি আগেও বললাম যে 1 নম্বরের আনসারের জন্য এটা লেখার দরকার নেই, কিন্তু যদি নাম্বার বেশি হয় কখনো অবশ্যই আমরা লিখব এটা ইকুয়ালস টু, এটা 1 নম্বরটা। আবার একইভাবে অনুরূপভাবে আমরা যদি ভাবি তাহলে কি হচ্ছে, অনুরূপভাবে y ইন্টু জেড মাইনাস এক্স ইকুয়ালস টু k1 ধরলাম, আর একটা আছে কি z ইন্টু x মাইনাস ওয়াই ইকুয়ালস টু আমরা k2 ধরলাম। এবার আমরা সবকটা যোগ করি, k প্লাস k1 সরি প্লাস k2 সেটা ইকুয়ালস টু হবে কত, দেখো k সমান আছে আমাদের x ইন্টু y মাইনাস জেড প্লাস y ইন্টু জেড মাইনাস এক্স প্লাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই। এটাকে যদি আমরা গুণ করি, এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স জেড মাইনাস ওয়াই জেড। দেখো কি কি ক্যান্সেল আউট হচ্ছে, এই এক্স ওয়াই ক্যান্সেল আউট হচ্ছে, আচ্ছা মাইনাস এক্স জেড প্লাস এক্স জেড ক্যান্সেল আউট হচ্ছে, প্লাস ওয়াই জেড মাইনাস ওয়াই জেড সেটাও ক্যান্সেল আউট হচ্ছে, এটা ইকুয়ালস হচ্ছে কি 0। তাহলে ভেদ ধ্রুবক তিনটি সমষ্টি হলো কত, সমষ্টি 0, সি অপশন কারেক্ট আনসার। এখানে আমি ফাঁকা রাখবো না, আমি এই পেজে কিছুটা জায়গা নিয়ে করছি কাজ, দেখো। তারপরে বলছে tan cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়ালস টু হাফ, 3 নম্বরের কোশ্চেন যেটা 3 নম্বরেরটা বলছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা দ্যাট ইজ ইকুয়ালস টু হাফ। তাহলে cos স্কয়ার থিটা
মাইনাস সাইন স্কয়ার থিটা সমান আমার জানা আছে 1 মাইনাস কস স্কয়ার থিটা, দ্যাট ইজ ইকুয়ালস টু হাফ। তাহলে cos স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস cos স্কয়ার থিটা দ্যাট ইজ ইকুয়ালস টু হাফ হচ্ছে কি 2 cos স্কয়ার থিটা মাইনাস হাফ দ্যাট ইজ ইকুয়ালস টু অলসো হাফ। তাহলে দেখো 2 cos স্কয়ার থিটা ইকুয়ালস টু হাফ প্লাস 1 মানে 2 cos স্কয়ার থিটা, এটা যদি অ্যাড করি 3/2, তাহলে cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 3/4 cos theta equals to square root of 3/2। আমরা একটু রাইট হ্যান্ড সাইডে করে নিই এটাকে, তাহলে আমরা পাচ্ছি cos theta equals to cos 30 ডিগ্রি, তো theta equals to 30 ডিগ্রি। আমাদের tan theta এর মান চেয়েছে, তাহলে tan theta equals to tan 30 ডিগ্রি, তাহলে এখান থেকে theta এর মান বের করে ফেলেছি। 30 ডিগ্রি cos tan 30 মানে 1/3 1/√3, তাহলে অপশন কোনটা হচ্ছে 1/√3, এই অপশনটা কারেক্ট आंसर। এইভাবে করবো আমরা, খুব বেশি তাড়াহুড়ো করতে যাবে না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আবার খুব বেশি সময় আমরা এখানে দেব না। এবার বলছে 30 19 28 32 32 21 22 26 সংখ্যাগুলির মধ্যমা। আমি বলেছি কি এখানে যাইদের মধ্যমা যদি দেয় কখনো, তাহলে আমাদের যে কাজটা করতে হবে, মধ্যমা বা সংখ্যাগুলোর মান যাই দিক না কেন, আমরা সেটা করবো কি অ্যারেঞ্জ করে লিখব। তাহলে অ্যারেঞ্জ মানে কি ছোট থেকে বড়, প্রথমে আছে কত 19 লিখলাম, তারপরে আছে কত 21 লিখলাম, তারপরে 22 লিখলাম, তারপরে 26 লিখলাম, 28 লিখলাম, 30 32 আর আছে কি এখানে দেখো 32 দুটো আছে, 32 লিখি দুটো। এবার মধ্যমা কি মিডিল মোস্ট টার্ম, একদম মধ্যের যে মানটা হবে, কটা মান আছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। আমি বলেছি তোমাদের বারবার যে এখানে লেখার পর যে কটা সংখ্যা আছে একটু গুণে নেবে, না হলে কোনো একটা মিস হয়ে গেলে তোমাদের আনসারে অসুবিধা হয়ে যেতে পারে। তাহলে 30 19 28 32 32 21 22 26, আমরা আশা করি সবকটাই লিখেছি, 8টা 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, ব্যাস। তাহলে আমরা কাজ করি, দেখো এখানে জোড় সংখ্যা, তার মানে মাঝখানে কি দুটো টার্ম আছে। আমরা জানি n যদি জোড় হয় তাহলে মধ্যপদ হবে কি n/2 তম পদ এবং n/2 প্লাস 1 তম পদ, এই দুটো মধ্যপদ হবে। আর তার গড় যদি বের করতে হয় আমরা গড় বের করব, তাহলে দেখি n/2 মানে 4 টার্ম মানে 26 আর n/2 প্লাস 1 মানে 28, এই দুটো টার্ম পাচ্ছি। তাহলে দেখো মধ্যমা হবে কত, মধ্যমা সমান 26 প্লাস 28 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ এখানে পাচ্ছি আমরা যোগ করলে কত হচ্ছে 54 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 27। এটা आंसर 27 आंसर, আমাদের ডি অপশন কারেক্ট आंसर। আচ্ছা 5 নম্বরেরটাই চলে আসি, কি বলছে দেখো PQR এর PQR সমান 120 হলে ত্রিভুজটির পরিকেন্দ্রের অবস্থান কত হবে, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। মানে দেখো একটা কোণ আছে কি 120, ত্রিভুজটা আমরা আঁকলাম, আমাদের PQR মানে PQR, এটা দেওয়া আছে কত 120, ভালো করে বুঝো। আচ্ছা 120 মানে কি, এটা স্থূলকোণ। এখন কোন ত্রিভুজের একটি কোণ যদি স্থূলকোণ হয় তাহলে সেই ত্রিভুজটাকে বলা হয় স্থূলকোণী ত্রিভুজ। আবার একটি কোণ যদি সূক্ষ্মকোণ হয়, সূক্ষ্মকোণ কত, সূক্ষ্মকোণ যদি মনে করো একটা কোণের মান যদি থিটা দিই, সেটা হচ্ছে 0 থেকে বড় হবে, 90 ডিগ্রি থেকে ছোট হবে, তাহলে সূক্ষ্মকোণ।
আবার 90 ডিগ্রি থেকে বড় হবে, 180 ডিগ্রি ছোট হবে, মানে স্থূল কোণ। আর কোন ত্রিভুজের তিনটি কোণই যদি সূক্ষ্মকোণ হয়, কোন ত্রিভুজের তিনটি কোণই যদি সূক্ষ্মকোণ হয় তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজ। আর যে কোনো একটি কোণ যদি স্থূলকোণ হয় তাহলে সেটা স্থূলকোণী ত্রিভুজ। যে কোনো একটি কোণ যদি সমকোণ হয়, মানে 90 ডিগ্রি হয়, তাহলে কেমন ত্রিভুজ সেটা সমকোণী ত্রিভুজ। ভালো করে বোঝো, এই তিন ধরনের ত্রিভুজ আসে পরীক্ষায়, আমি টোটালটাই ডিসকাস করছি এখানে। কোন ত্রিভুজ যদি সূক্ষ্মকোণী হয়, সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিবৃত্ত বৃত্তের ভিতরে অবস্থান করে, ভিতরে অবস্থান করে। এবার দেখো স্থূলকোণীর ক্ষেত্রে দেখো স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিবৃত্তের কেন্দ্রটা এখানে হয় না, পরিবৃত্ত টোটালটাই একটি পরিবৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে পরিবৃত্তের কেন্দ্র। বৃত্তের বাইরে অবস্থান করে। আর সমকোণী ত্রিভুজ যদি আসে তাহলে কি হবে, সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র অতিভুজের মধ্যবিন্দুতে অবস্থান করে। তাহলে দেখো আমাদের এখানে যেটা বলছে 120, মানে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিবৃত্তের কেন্দ্র বৃত্তের বাইরে অবস্থান করে। এটা হবে অ্যান্সার আমাদের এখানে। আমি সব ধরনেরই বলে দিলাম, যদি কোশ্চেন কখনো ঘুরে আসে তাহলে তোমরা সেই অনুসারে আনসার দেবে। হ্যাঁ, তিন ধরনের অপশনই এখানে আছে। আচ্ছা, চলে আসি আমরা পরের পাতায়। 5 নম্বরে এটা করলাম, এবার আমরা করবো 6 নম্বরে। এখানে 6টা কোশ্চেন থাকে, 6টা এমসিকিউ, 6 এ 6। এটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন পূর্বের আয়তনের কত হবে। তাহলে আমরা বেশি কিছু লিখবো না, পূর্বের আয়তন সেটা যদি ভি হয় 1/3 পাই আর স্কয়ার এইচ, এত ঘন একক। পরের আয়তন যদি ভি প্রাইম হয় সেটা 1/3 পাই আর, মানে এখানে কত 2r, বলছে যে দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটিই দেখুন 2r স্কয়ার ইন্টু 2h, তাহলে 1/3 পাই এটা হচ্ছে কি 4r স্কয়ার ইন্টু 2h, তাহলে 8 ইন্টু 1/3 পাই আর স্কয়ার h, এত ঘন একক। তাহলে 1/3 এটা ইকুয়ালস টু জানি আমাদের সরি 8 ইন্টু ভি, ভি প্রাইম সমান 8 ইন্টু ভি, তাহলে কগুণ হলো 8, 8 গুণ, উত্তর আছে ডি অপশন কারেক্ট আনসার। তাহলে এমসিকিউ কটা কমপ্লিট করলাম আমরা যাদবপুর বিদ্যাপীঠের। এবার 2 নম্বরে চলে আসি। এখানে আমাদের বলছে শূন্য স্থান পূরণ করো। হ্যাঁ, কতগুলো অঙ্ক দেওয়া আছে সেগুলো আমরা করব। প্রথমে একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে অঙ্ক দিয়েছে। অঙ্কটা কি একটু বলি। 3x² - 10x + m + 1 = 0 সমীকরণের একটি বীজ অপরটির অনন্য হলে m এর মান বের করতে বলেছে। তাহলে প্রদত্ত সমীকরণটি কি আছে? প্রদত্ত সমীকরণ 3x² - 10x +
m প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে বীজ দুটি একটি রণক ধরি একটি বীজ সমান আলফা, অপরটি ধরি আমরা 1/α। অনন্য বলেছে, তাহলে বীজদ্বয়ের গুণফল কি? বীজদ্বয়ের গুণফল অনন্য দেওয়া থাকলে গুণফল বীজদ্বয়ের গুণফল করে আমরা রেজাল্টটা বেশিরভাগ পাই। তাহলে গুণফল যদি করি c বাই a, তাহলে m প্লাস 1 ডিভাইডেড বাই 3, এখান থেকে এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে m প্লাস 1 ইকুয়ালস টু 3, m ইকুয়ালস টু 3 মাইনাস 1 দ্যাট ইজ 2। তাহলে একটা आंसर আমরা পেয়ে গেলাম, m ইকুয়ালস টু 2 হবে। চলে আসি 2 নম্বর কোশ্চেনটায়। বার্ষিক 8/2% সরল সুদের হারে 2x টাকার y বছরের সুদ আসল সমান কত হবে? তাহলে আসল তো আমাদের 2x জানাই আছে, আসল 2x টাকা, এটা আমাদের জানা আছে। সুদের হার জানা আছে, সুদের হার কত জানা আছে? সুদের হার জানা আছে 8/2% হলো। আর সময় জানা আছে কত? সময় জানা আছে y বছর। তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি, সুদ আসল কত হবে? আচ্ছা, সুদ আগে কত হবে বের করে নিই। সুদ ইকুয়ালস টু পি আর টি বাই 100, পি এর জায়গায় 2x আর এর জায়গায় আর ওয়াই বাই 100। তাহলে এটাকে ক্যান্সেল আউট করা যেতে পারে, অসুবিধা নেই 2 দিয়ে। ওখানে ছক গ্যাপে আছে। আচ্ছা, এটা 50। তাহলে সুদ আসল কত হবে? সুদ আসল সমান আসল প্লাস এক্স ওয়াই ইন্টু আর ডিভাইডেড বাই 50, এটা आंसर। ওকে। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, অনুবন্ধীকরণ। প্রত্যেকটা টার্ম দেখো কোশ্চেন করেছে, এত সুন্দর কোশ্চেন এটা। কোনো জটিল নেই, প্রত্যেকটা তথ্য সমৃদ্ধ কোশ্চেন। তোমাদের এই সমস্ত এই জাতীয় কোশ্চেন করলে অনেক বেশি উপকার হয়। অনুবন্ধীকরণে কি দেখো, মনে করো a প্লাস রুট বি, এর অনুবন্ধীকরণে হবে কত? a মাইনাস রুটের আগে যে সিম্বলটা আছে শুধুমাত্র সেটা পাল্টে যাবে। মনে করো কোথাও √3 মাইনাস √2, এর যদি অনুবন্ধীকরণই নাও তাহলে প্লাস √3 প্লাস, দুটোই রুট আছে, দুটোই চেঞ্জ হয়ে গেল। বা কোথাও যদি থাকে √6 মাইনাস 5, এর অনুবন্ধীকরণ হবে মাইনাস √6 মাইনাস 5, মানে রুটের আগে যে সিম্বলটা সেই সিম্বলটা শুধু পাল্টে যাবে, অনুবন্ধীকরণ পেয়ে যাবে। তাহলে এইখানে যেটা বলা আছে দেখো, √7 মাইনাস 5, এর অনুবন্ধীকরণ হবে কত? এর অনুবন্ধীকরণই হবে কত? মাইনাস √7 মাইনাস 5, এটা आंसर হবে। আচ্ছা, তারপরে বলছে দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে। প্রথম ত্রিভুজের একটি বাহু 9 সেমি, দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য। এটা আমি বলেছিলাম তোমাদের। একটি বাহু বাই তার অনুরূপ বাহু সমান কি? প্রথমটার পরিসীমা বাই দ্বিতীয়টার পরিসীমা। তাহলে একটি বাহু আছে 9, তাহলে অনুরূপ বাহু কত হবে? 20, এখানে 4 দিয়ে কাটো, 4 5 20, 4 4 16, তাহলে অনুরূপ বাহু হচ্ছে কত? 9 4 36 ডিভাইডেড বাই 5, মানে 7.2। এত
7.2 একর। আচ্ছা দেখো তারপরেরটা 5 নম্বরেরটা, একটা ত্রিভুজ দেওয়া আছে এবিসি, যার সাইন a প্লাস বি সমান √3/। মনে করো ত্রিভুজ এবিসি মানে কি, তিনটে কৌণিক বিন্দু এবিসি হলো। তাহলে দেখো সাইন a প্লাস বি সমান বলা আছে √3/2। তাহলে সাইন a প্লাস বি সমান সাইন 60 ডিগ্রি, a প্লাস বি সমান 60 পেলাম আমরা। তাহলে সি হবে কত? এখন সি সমান 180 মাইনাস 60। তাহলে 180 মাইনাস 60 মানে কত? এখানে 120। আচ্ছা, এবার বের করতে বলছে আমাদের পরের পেজে আসি। এটা cos c/2, that is cos 120/2 cos 60, that is half, ব্যাস হলো। আচ্ছা, তারপরে ভালো করে কোশ্চেন গুলো পড়বে কিন্তু, হ্যাঁ কোশ্চেন না পড়লে কিন্তু সঠিক আনসার আনতে পারবে না, গন্ডগোল হয়ে যাবে। একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল, আমাদের জানি ঘনকের কটা তল আছে? ঘনকের তল সংখ্যা কটা? এটা যদি ঘনক আমি রাখি মোটামুটি একে তোমাদের দেখানোর চেষ্টা করি। সরি, এটা তো ঘনক। তাহলে কটা তল? এখানে 1 2, এই সাইডে 3 4 5 6, 6টি তল। আচ্ছা, বলছে একটি তলের ক্ষেত্রফল, প্রতিটা তল বর্গক্ষেত্র, হ্যাঁ প্রতিটা তল বর্গক্ষেত্র, প্রতিটি বর্গাকার তলের ক্ষেত্রফল সমান 81। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল স্কয়ার ইকুয়ালস টু 81, ইকুয়ালস টু 9 মিটার। এর বলছে আয়তন কত? ঘনকের আয়তন সমান বাহুর কিউব ঘন একক, মানে 9 কিউব ঘন মিটার, 9 9 81 গুণ 9 ঘন মিটার, হলো। আচ্ছা, নেক্সট পেজে চলে আসছি, সত্য মিথ্যা। কি বলছে দেখি, সত্য অথবা মিথ্যা সেটা আমাদের যাচাই করতে হবে। আচ্ছা, বলছে এ এবং বি এর মূলধন এত গুণ হলে, এর মূলধন বির মূলধনের এত গুণ হলে তাদের লভ্যাংশের অনুপাত কত? তাহলে মূলধনের অনুপাতই হবে লভ্যাংশের অনুপাত। তাহলে দেখো 1 নম্বরেরটা, ও সরি অনুপাত দেওয়া আছে 2:3, সত্য কি মিথ্যা যাচাই করব। তাহলে এ এর মূলধন ইস টু বি এর মূলধন, বলছে এ এর মূলধন বি এর মূলধনের 1.5 গুণ। তাহলে এটা যদি x হয়, এটা x গুণ d এর মানে কত? 3/2। এখানে x x ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে 3:2, কিন্তু আছে আমাদের কত? 2:3। তাহলে প্রথম যে তথ্যটা দেওয়া আছে এটা মিথ্যা। দ্বিতীয়টা দেখি কি আছে। দ্বিতীয়টা হচ্ছে 2a/b এবং c/d এর মিশ্র অনুপাতটি লঘু অনুপাত হবে। লঘু অনুপাত কত হলে ac/bd হবে? লঘু অনুপাত মানে কি, গুরু অনুপাত মানে কি আমরা জানি, এটা স্বাভাবিকভাবে মিথ্যা হবে, মিথ্যা হবে। আচ্ছা দেখো, তারপরে বলছে একটি জলপূর্ণ পাত্রের একটি অর্ধগোলাকৃতি অন্যটি চোঙাকৃতি। আচ্ছা, দুটি জলপূর্ণ পাত্রের একটি অর্ধগোলাকৃতি অন্যটি গোলাকৃতি।
চোঙাকৃতি, সরি, এদের ব্যাসার্ধ এবং উচ্চতা সমান সমান হলে চোঙাকৃতি পাত্রে বেশি জল আছে। দেখি টেস্ট করে। এটা হলো জল অর্ধগোলক আকৃতি, আর এটা হলো চোঙাকৃতি। এই উচ্চতাটা সমান, তার মানে এইখানটায় কিছু না। এখানে দেখো, এখান থেকে এটুকু যদি ব্যাসার্ধ নিই তাহলে উচ্চতা হবে কি, এখান থেকে এটা সেটাও আর, তাহলে এই যে চোঙের এটা হলো আর, এখান থেকে এটা হলো আর। ভালো করে দেখো, তাহলে কোনটার আয়তন বেশি হবে দেখি আমরা এখানে। অর্ধ গোলকের আয়তন সমান 2/3 পাই আর কিউব ঘন একক, আর চোঙের আয়তন সমান পাই আর স্কোয়ার ইন্টু এইচ, মানে আর, এত ঘন একক, দ্যাট ইজ পাই আর কিউব। এবার দেখো এখানে আছে 2/3 পাই, মানে একের কম, এটা হচ্ছে একের বেশি, তার মানে এটা বেশি বলছে, এটা সত্য। আচ্ছা, কত নম্বর দিলাম এটা? 3 নম্বর। আচ্ছা, 4 নম্বরে দেখো, একটি রশ্মি প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটিকে ঘোড়ার কাটার দুদিকে দুবার আবর্তন করলে 720 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। মনে করো একটা রশ্মি আমি এখানে এঁকে দেখাচ্ছি, এটা রে, এই প্রান্তবিন্দুকে ধরে তুমি কি করছো, এখান দিয়ে একবার ঘোরালে, আবার এখান দিয়ে 360 ডিগ্রি, এটা তৈরি হলো কত, 720 ডিগ্রি। আবার বলছে যে রশ্মিপ্রান্ত বিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে দুবার আবর্তন করলে, তাহলে একবার আবর্তন করলাম কত ডিগ্রি হলো, 360 ডিগ্রি। তারপরে আবার আবর্তন করলাম কত হলো, 360 ডিগ্রি। 360 ডিগ্রি প্লাস 360 ডিগ্রি সমান 720 ডিগ্রি, এটা সত্য। আচ্ছা, একটি বৃত্তের অন্তস্থ একটি বিন্দু P, বৃত্তে অঙ্কিত কোন স্পর্শক P বিন্দুগামী নয়। দেখো ভালো করে, ছবি আঁকলেই হয়ে যাবে। বলছে বৃত্তের অন্তস্থ একটি বিন্দু, মনে করে এরকম জায়গায় কি আছে, যত স্পর্শকই আঁকি না কেন কোনোটাই বৃত্তকে ছেদ করবে না, মানে ভিতরে ঢুকতে পারবে না, তাই না? এটা স্পর্শক, স্পর্শক জাস্ট একটা বিন্দুতে টাচ করে বেরিয়ে যাবে, এরকম আর কি। এখানে মনে করে টাচ করেছে, তাহলে কি কোনোটাই, এটা সত্য। তারপরেরটা বলছে 6 নম্বরেরটা, বলছে একটি শ্রেণীর n সংখ্যক সংখ্যার গড় x বার, আবার n-1 সংখ্যক সংখ্যার সমষ্টি k, তাহলে n তম সংখ্যাটি কত হবে? তাহলে n তম সংখ্যার গড় যদি মনে করো x বার হয়, সেটা x1 প্লাস x2 ডট 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 xn ডিভাইডেড বাই n পেলাম। এবার n তম সংখ্যাটা মনে করো এখানে x সাফিক্স n, এটা, তাহলে এইখান থেকে দেখো তাহলে x1 প্লাস x2 ডট ডট ডট, এখানে x সাফিক্স n-1 প্লাস x সাফিক্স n ডিভাইডেড বাই n, তাই তো? তাহলে এইখানে যেটা আসছে, আমি নেক্সট পেজে করছি, তাহলে পাচ্ছি কি আমরা, এখানে দেখো x বার সমান x1 plus x2 dot 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 xn minus 1 divided by n plus xn divided by n,
এইবার বলছে এই সংখ্যাটার সমষ্টি n-1 সংখ্যক সংখ্যার সমষ্টি এখানে আছে আমাদের k, তাহলে k ডিভাইডেড বাই n প্লাস xn ডিভাইডেড বাই n, এখানে আছে x বার। তাহলে আমার n তম সংখ্যাটি কত হবে? তাহলে n তম সংখ্যাটি মানে কত আমরা এখানে পাচ্ছি xn। তাহলে n যদি দশক হয়, দেখো n x বার ইকুয়ালস টু k প্লাস xn, তাহলে xn ইকুয়ালস টু n x বার মাইনাস k। উত্তরে আছে সেটা নেই। হ্যাঁ আছে, না নেই, কোনোভাবেই নেই, তাহলে এটা মিথ্যা। চলো তারপরে চলে আসি 4 নম্বরের কোশ্চেনে। খুব সুন্দর সুন্দর অঙ্ক আছে, খুব মন দিয়ে তোমরা করো এগুলোকে। বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল কত? খুব সুন্দর একটা অঙ্ক, 4-এর 1 নম্বর। ধরি আসল সমান কি? সুদের হার 5% সমান 2 বছর হলো। চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে কিন্তু সমূল চক্রবৃদ্ধি দেওয়া নেই। তাহলে দেখো সমূল চক্রবৃদ্ধি সেটা যদি a হয়, সেটা p ইন্টু 1+5/100, সময় বলা আছে কত? 2। এইবার সুদ কত হবে? a থেকে p বাদ দেব, that is p ইন্টু 1 প্লাস, এটা যদি ক্যান্সেল আউট করি 20, 1/20 হোল স্কয়ার মাইনাস p। তাহলে এখান থেকে যদি p কমন নিই আমরা, তাহলে 1 প্লাস 1/20 এর হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার, তাহলে p ইন্টু এখানে হচ্ছে 1 প্লাস 1/20 প্লাস 1, 1 প্লাস 1/20 মাইনাস 1, এটা কেটে গেল। তাহলে আমাদের হচ্ছে এখানে চক্রবৃদ্ধি সুদ সমান আমাদের দেওয়া আছে কত? 615 টাকা মনে হচ্ছে, 615 টাকা। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি, দেখো p ইন্টু 2 প্লাস 1/20 ইন্টু 1/20 ইকুয়ালস টু 615। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করবো, আর কিছুই নয়। তাহলে এটা 22/20 ইন্টু 1/20 ইকুয়ালস টু 615। তাহলে p ইকুয়ালস টু 615 ইন্টু 20 ইন্টু 20 ডিভাইডেড বাই 22। আচ্ছা, এটাকে যদি আমরা কত দিয়ে কাটতে পারি? 11 দিয়ে কাটছে না, 11 দিয়ে কাটবে না। তাহলে কি করবো? ভগ্নাংশে নিয়ে আসবো, নিয়ে এসে এটা আনসার দেখাবো। ক্যালকুলেশনটা সিম্পল আসছে না আমার মনে হচ্ছে, যতটা ভাগটা করবো, করে দেখবো কত আসে এর আনসার। এইখানে আমাদের একটু গন্ডগোল হয়েছে, এখানে 22 হবে না, এখানে 1, এটা এখানে 2 লিখেছি, দেখো ভালো করে, এখানে এটা 21, তারপরে এটা হবে এখানে 21। এবার যদি আমরা এটা ক্যান্সেল আউট করি, মনে করো 21 দিয়ে যদি আমরা ক্যান্সেল আউট করি,
এটা 21/2। আচ্ছা আচ্ছা, আমি একটুখানি ক্যান্সেল আউট করে দিই, করছি এটাকে। হ্যাঁ, দেখো তোমাদের সুবিধাই হবে। তাহলে আমরা এখানে পাচ্ছি, দেখো এখন পি ইন্টু 21/20 হোল স্কয়ার মাইনাস 1 এর হোল স্কয়ার ইকুয়ালস টু 615। তাহলে পি ইন্টু এটা হচ্ছে 21/20 প্লাস 1, 21/20 মাইনাস 1, দ্যাট ইজ 615। তাহলে পি ইন্টু এখানে যেটা হচ্ছে দেখো 41/20 ইন্টু এখানে যেটা হচ্ছে 1/20, দ্যাট ইজ 615। তাহলে পি ইকুয়ালস টু হচ্ছে 615 ইন্টু 20 ইন্টু 20 ডিভাইডেড বাই 41। এবার এটাকে ডিরেক্ট কেটে দাও। 41 1, তাহলে 20 205 5 5 15। তাহলে এখানে দেখো 15 ইন্টু 2 দুগুনি 4 মানে 400, 4 15 60, এত টাকা, 6000 টাকা। তাহলে মূলধন বা আসল এখানে 6000 টাকা। এগুলো একটু কিন্তু সুন্দর করে গুছিয়ে করতে হবে, কারণ এখানে 2 মার্কস থাকে। ফর্মুলা টর্মুলা যা আছে সেগুলোকে লিখতে হবে ভালো করে। তাহলে তারপরের যে অঙ্কটা দেখো বলছে কি বলছে, আচ্ছা দ্বিঘাত সমীকরণ দিয়েছে 3 নম্বরে একটা। দ্বিঘাত সমীকরণটা একটু দেখো ভালো করে। দ্বিঘাত সমীকরণ 3 নম্বর একটা চারের বলছে এক্স স্কয়ার, এইখানে কিন্তু লিখবে প্রদত্ত সমীকরণ এক্স স্কয়ার মাইনাস 22x প্লাস 105 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। এটা নাম্বার বীজদ্বয় কি দেওয়া আছে, বীজদ্বয় দেওয়া আছে আমাদের আলফা ও বিটা। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ মানে 22, আলফা বিটা ইকুয়ালস টু সি বাই এ মানে 105। আমাদের আলফা মাইনাস বিটার মান বের করতে বলছে। তাহলে আমরা একটা ফর্মুলা জানি, আলফা মাইনাস বিটার হোল স্কয়ার ইকুয়ালস টু আলফা প্লাস বিটার হোল স্কয়ার মাইনাস 4 আলফা বিটা, that is 22 তার হোল স্কয়ার মাইনাস 4 ইনটু 105। তাহলে এটা হচ্ছে কত, 22 মানে 44, 44 মানে 484, 484 মাইনাস এটা হচ্ছে কত, 4 দিয়ে গুণ করলে 4 5 20, 420। তাহলে এইখান থেকে যদি 20 বাদ দিই তাহলে পড়ে থাকছে 64। তাহলে আলফা মাইনাস বিটা স্কয়ার রুট অফ 64 দ্যাট ইজ 8। এটা আমাদের চেয়েছে। এইভাবে করবো, ফর্মুলা ধরে ধরে আমাদের কোনো অসুবিধা হবে না এবং নাম্বারও ঠিকঠাকই পাবো, কোনো চাপ নেই। আচ্ছা চলে আসি পরের অঙ্কে। পরের অঙ্কটা বলছে কি 4, এখানে দেখো খুব মজার অঙ্ক একটা, বললাম না এই পেজের কোশ্চেন গুলো সব মানে এতটাই গুরুত্বপূর্ণ, এটার ইন্টারনাল কনসেপ্ট ক্লিয়ার করছে অনেক ক্ষেত্রে, ভালো করে দেখো। বলছে 3x minus 5y, 3x plus 5y equals to half হলে আমাদের বের করতে হবে 3x স্কয়ার, এটা মাইনাস না প্লাস, মাইনাস, ঠিক আছে, মাইনাস মাইনাস 5y স্কয়ার ডিভাইডেড বাই 3x স্কয়ার প্লাস 5y স্কয়ার। এর মান আমাদের বের করতে হবে, ভালো করে দেখো এর মান। তাহলে আমরা কিছু করব না, আমরা শুধু এখান থেকে একটা x আর y এর একটা সম্পর্ক সেটা আমরা বের করে ফেলব। তাহলে কি করে বের করব দেখো, আমরা এখানে কোনাকুনি গুণ করে দিচ্ছি। তাহলে হচ্ছে কি 6x minus 10y সমান 3x plus 5y।
এক্সটাকে বাঁ দিকে নিয়ে আসছি আর ওয়াইটাকে ডান দিকে নিয়ে যাচ্ছি। তাহলে এখানে দেখো 2x equals to 15y পাচ্ছি আমরা। 10 থেকে সরি এখানে 3x 3x minus 5y, এখানে 3x, তাহলে এটা 3x হবে। তাহলে x equals to আমরা পেয়েছি এখানে 15y divided by 3 that is 5y, x equals to এই রিলেশনটা পড়বে, এটা হচ্ছে হাফ নাম্বার। তারপরে যেটা বলছে দেখো, বলছে আমাদের 3x square minus 5y square divided by 3x square plus 5y square, x এর মানটা বসিয়ে দাও তোমরা। তাহলে 3 into 5y তার হোল স্কয়ার minus 5y square divided by 3 into 5y তার হোল স্কয়ার প্লাস 5y square, 3 into 25y square minus 5y square, 3 into 25y square plus 5y square, তাহলে এটা হলো কত 75y square minus 5y square, এটা 75y square plus 5y square হচ্ছে কত 70y square, এটা 80y square, এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে এটা হচ্ছে কত 7/8। এগুলো তোমাদের আনসার। খুব সুন্দর একটা অঙ্ক, দেখো। আচ্ছা, তারপরেরটা দেখো, তারপরে 5 নম্বরেরটা, নেক্সট পেজে চলে আসছি আমরা। 5 কোশ্চেনটাকে ভালো করে দেখো। ও কেন্দ্রবৃত্তে এসি ও বিডি জ্যাদ্বয় পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে। ভালো করে দেখো। একটা বৃত্ত আঁকলাম, এটা ও। ও কেন্দ্রবৃত্তে এসি ও বিডি জ্যাদ্বয় পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে। মনে করো এটা এসি আর এটা মনে করো বিডি, এসি বিডি, এটা হলো পি। এবার বলছে যদি এ বি বি মানে এই যে কোণটা, এই কোণটা এ বি বি সেটা সমান কত 80 ডিগ্রি। তাহলে বলছে আমাদের দেখো এ ও সি প্লাস সিও ডি এটা সমান কত। তাহলে দেখো এ ও সি মানে কোথা থেকে পাচ্ছি আমরা, আমাদের দেওয়া আছে এ বি বি, ঠিক আছে, ও সি নিলাম আর বি ও ডি, এটা ছবিটা দেখো ভালো করে। তাহলে এখান থেকে এওসি প্লাস সিওডি হবে কি 2 এবি, 2 into 80 ডিগ্রি দ্যাট ইজ 160 ডিগ্রি। কমপ্লিট। এই ফর্মুলা যেটা আগেও পড়েছি, আগেও পড়া আছে, তোমরা একটু ভালো করে দেখবা। তারপরে বলছে দেখো নিচের চিত্রে একটা ছবি এঁকে দিয়েছে, এখানে ছবিটা আমি আঁকছি। এটা আমরা ক্লাসেও পড়েছিলাম, এওসি প্লাস সিওডি 2 ইনটু এপিসি হয়, এটা আগের পেজেও ছিল, এটা এক্সপ্লেন বেশি করলাম না, যদি কারোর অসুবিধা হয় আমাকে বলো, আগেরটা এক্সপ্লেন করা আছে। খুবই সহজ একটা কোশ্চেন। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি, দেখো নামগুলো দেওয়া আছে এ ও, এই জায়গাটার নাম দিয়েছি বি, এই জায়গাটার নাম দিয়েছি ই, আচ্ছা এখানের নাম দিয়েছি সি, আর এখানের নাম দেওয়া আছে ডি, আবার এখান থেকে এটা অ্যাড করা আছে
এই কোণটা বলা আছে 50 ডিগ্রি, এই কোণটা বলা আছে 140 ডিগ্রি। আমাদের এই কোণটা বের করতে বলছে, এটা কিন্তু জোড়া আছে এইভাবে। দেখো এটা একটা টিপিক্যাল অঙ্ক। এইবার দেখো ভালো করে দেখো, আমি ছবির মাধ্যমেই দেখাচ্ছি। এখানে যদি 140 ডিগ্রি হয়, ভালো করে বুঝো। আচ্ছা, এই দেখো এখানে যেটা পাচ্ছি এ বি ডি সি, একটা বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এটা যদি 50 ডিগ্রি হয় তাহলে এটা হবে কত? তাহলে সিডিও সেটা হচ্ছে কত? 180 মাইনাস 50 দ্যাট ইজ 130 ডিগ্রি। হলো? আবার দেখো এই যে, তাহলে এটা পেলাম আমরা কত? এই যে কোণটা বৃত্তস্থ, এই যে কোণটা এটা পেলাম আমরা 130 ডিগ্রি। এইবার যে এই দেখো এই ত্রিভুজটার এই বাহুটা আর এই বাহুটা সমান, আবার এই যে এটা সরল কোণ, তাহলে এটা 140 মানে এই যে কোণটা সেটা 180 থেকে 140 বাদ, মানে শুধু 40 ডিগ্রি। বোঝা গেল কিভাবে শুধু শুধু 40 ডিগ্রি হচ্ছে? আচ্ছা, এটা যদি 40 ডিগ্রি হয় দেখো, তাহলে এর বিপরীত কোণ কোনটা? এটা। আর এর বিপরীত কোণ কোনটা? এটা। সে দুটো সমান হবে। তাহলে সেই দুটো সমান হওয়া মানে এখানে আমরা পাচ্ছি দেখো কোণ ও ডি বি, সেটা হাফ ইন্টু কত পাচ্ছি আমরা? দুটো সমান কোণ। তাহলে আমরা সেটা 180 থেকে 40 বাদ দেব, তাহলে পাবো আমরা এখানে 140, দ্যাট ইজ 70 ডিগ্রি, 70 ডিগ্রি পেলাম, 70 ডিগ্রি। এই যে কোণটা, তাহলে এটা হলো কি 70 ডিগ্রি, এটা 140, এটা পেলাম কত আমরা? 70। তাহলে এই যে কোণটা সেটা কত হবে? এই যে কোণটা সেটা কত হবে? ওই কোণটা হবে দেখো, আবার দেখো এটা হচ্ছে 40 ডিগ্রি, তাহলে 170 মানে এটাও 170। ভালো করে দেখো এটা 170, সরি অনলি 70। তাহলে আমরা যেটা পাচ্ছি এই যে ত্রিভুজটা, এই যে ত্রিভুজটা দেখো এই, এটা হচ্ছে কি বহিঃ কোণ, বহিঃ কোণ সমান অন্তঃস্থ কোণ বিপরীত কোণ দ্বয় সমষ্টি। তাহলে এইটা প্লাস এইটা, এখন এই কোণটা কত ডিগ্রি সেটা আমাদের বের করতে হবে। তাহলে গোটা কোণটা পেলাম কত আমরা? গোটা যে এই কোণটা এটা 140, তাই তো? 140, আর এই যে গোটা এই পেলাম এটা 130। তাহলে এই যে কোণটা সেটা হচ্ছে 180 থেকে 130 যদি বাদ দিই, সরি, তাহলে হচ্ছে 50 ডিগ্রি। বেশ, তাহলে আমরা পাচ্ছি দেখো আহ বহিঃ কোণ সমান অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয় সমষ্টি, সেটা ইকুয়ালস টু 50 ডিগ্রি প্লাস আমরা পাচ্ছি অ্যাঙ্গেল বিইডি। তাহলে বিইডি এটা হচ্ছে কত? 70 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি, দ্যাট ইজ 20 ডিগ্রি। এটা answer। ভালো করে বুঝবে, বারবার দেখবে, না হলে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। যদি অসুবিধা হয় আমাকে জিজ্ঞেস করো। আচ্ছা, নেক্সট চলে আসি আমরা। বলছে কি সুন্দর একটা অঙ্ক, মানে এই যাদবপুর বিদ্যাপীঠের প্রত্যেকটা অঙ্ক খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। আচ্ছা, 7 নম্বরেরটা ভালো করে দেখো। 7 বলছে আর cos থিটা, এটা আগেও পড়েছি। আর cos থিটা সমান 2 স্কয়ার রুট অফ 3। আবার এখানে বলছে আর sin থিটা, sin থিটা সমান দেওয়া আছে আমাদের আর এর মান আর থিটার মান বের করতে বলেছে। তাহলে দুদিকে বর্গ করে যোগ করে দিই, তাহলে বর্গ করে যোগ করে পাই, বর্গ করে যোগ করে পাই। তাহলে আর স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস আর স্কয়ার sin স্কয়ার থিটা 2 রুট 3 তার হোল স্কয়ার প্লাস 2 এর হোল স্কয়ার। তাহলে আর স্কয়ার এখানে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 12 প্লাস 4। তাহলে আর স্কয়ার ইন্টু 1 দ্যাট ইজ 16।
r equals to square root of 16, that is 4. যেহেতু আর নেগেটিভ হয় না সেজন্য শুধু প্লাস নিলাম। এবার দেখো যদি আমরা এখানে 2 নম্বরকে 1 নম্বর দিয়ে ভাগ করি, অর্থাৎ আর sin থিটা ইকুয়ালস টু 2, আচ্ছা 2টা পরে লিখছি, ডিভাইডেড বাই আর cos থিটা ইকুয়ালস টু হচ্ছে কত, 2/2 রুট 3, এটা কেটে যাচ্ছে, আর কেটে যাচ্ছে, তাহলে tan থিটা ইকুয়ালস টু 1/√3। তাহলে দেখো tan থিটা ইকুয়ালস টু কি পাচ্ছি, tan 30 ডিগ্রি, থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি। ব্যাস কমপ্লিট, দুটোই চেয়েছে। আচ্ছা, পরের অঙ্কটা একটু কনসেপচুয়াল অঙ্ক। হ্যাঁ, দেখো এখানে বলছে 2 sin square থিটা প্লাস 3 cos square থিটা, এটা সর্বনিম্ন মান কত চেয়েছে, সর্বনিম্ন মান। তাহলে দেখো 2 sin square থিটা প্লাস 2 cos square থিটা প্লাস cos square থিটা, তাহলে 2 এখানে হচ্ছে কি sin square থিটা প্লাস cos square থিটা প্লাস cos square থিটা, তাহলে এটা হচ্ছে 2 প্লাস cos square থিটা। এখন cos এর ভ্যালু কত, cos এর ভ্যালু কি 0 থেকে 1 এর মধ্যে। 0 থেকে 1 এর মধ্যে, এখানে যদি 1 হয় তাহলে মানটা বেড়ে যাবে, স্কয়ার আছে এখানে। হ্যাঁ, আবার দেখো এটা এইখান থেকে যে কোনো ভ্যালু যদি এখানে পুট করি তাহলে পাশে এই যে 2 এর সাথে প্লাস হচ্ছে এবং স্কয়ার টার্ম, তার নেগেটিভ টার্ম তো এখানে থাকতেই পারে না, এখানে অলওয়েজ পজিটিভ টার্মই থাকবে। আর 2 এর সাথে যত কমই পজিটিভ যোগ করি না কেন একটা টার্ম পাবো যেটা বেশি হয়ে যাবে 2 এর থেকে। তাহলে সর্বনিম্ন মান হচ্ছে কত, সর্বনিম্ন মান হচ্ছে 2। খুব সুন্দর একটা কনসেপচুয়াল জিনিস, এই জিনিসগুলো বারবার দেখা উচিত তোমাদের। আচ্ছা, চলে আসি তারপর, একটি সমকোণী চৌকোণের আয়তন দেওয়া আছে, এই এটি গলিয়ে দুটি সমান আয়তনের ঘনক তৈরি করা হলো, প্রতিটি ঘনকের বাহুর দৈর্ঘ্য কত, প্রতিটি সমান আয়তনের ঘনক। তাহলে আমরা এখানটাকে এইভাবেই দেখার চেষ্টা করছি, দেখো 9 নম্বরেরটা, তাহলে দুটি সমান আয়তনের ঘনক সমান কি বলছে, সমকোণী চৌকোণের সমকোণী চৌকোণের আয়তন, ঘনকের আয়তন লিখে দেবে এখানে। তাহলে দুটি সমান আয়তনের ঘনকের আয়তন সমান হচ্ছে কি, সমকোণী চৌকোণের আয়তন দিয়েছে কত, 432, তাহলে প্রতিটি বা প্রতিটি কত হবে, 432 ডিভাইডেড বাই 2, 216। এখন দেখো ঘনকের আয়তনের ফর্মুলা কি, আয়তন সমান বাহুর কিউব 216, তাহলে বাহুর কিউব সমান 6 কিউব, তাহলে বাহু হচ্ছে 6 সেন্টিমিটার। ব্যাস, এটাই आंसर চেয়েছে। এইবার বলছে দেখো খুব ভালো করে 10 নম্বরটা, যে একটি ঘনক ও সর্ববৃহৎ গোলকের, একটা ঘনক আমরা এঁকে আমরা একটু বোঝানোর চেষ্টা করি, তাছাড়া তো উপায় নেই এখানে। আচ্ছা, এর ভিতরে সর্ববৃহৎ যে গোলকটা রাখা যাবে সেটা কি হবে, এই সবকটা তো স্পর্শ করে একটা গোলক এর ভিতরে আছে মনে করো, সবকটা তো এই দেয়াল উপরের দেয়াল নিচের দেয়াল সবই স্পর্শ করবে।
হ্যাঁ, এইবার দেখো স্পর্শ করবে মানে কি, এই যে ব্যাস হবে এই বাহুর দৈর্ঘ্য, এই যে এইটা, হ্যাঁ, এটা হবে ব্যাস। এইবার আমাদের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে। তাহলে ঘনকের দেখো গোলকের ব্যাস সমান ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য। ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য যদি এ একক হয় তাহলে গোলকের ব্যাস পেলাম এটা। তাহলে গোলকে ব্যাসার্ধ সমান a/2 একক। এইবার চাইছি আমি পাচ্ছি কি দেখো আমরা গোলকের বক্রপৃষ্ঠ এবং ঘনক। আচ্ছা পরের পেজে যাই আমরা, দরকার নেই এখানে হয়ে যাবে মনে হচ্ছে। আচ্ছা, ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল ডিভাইডেড বাই আমরা যেটা এখানে পাচ্ছি সেটা গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তাহলে ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে 6 ইন্টু a স্কয়ার। আচ্ছা, এবার গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4 পাই ইন্টু আমাদের জানা আছে 4 পাই r স্কয়ার, এখানে r মানে a/2 তার হোল স্কয়ার। এখানে আছে কি 6x স্কয়ার, আর এখানে দেখো 4 পাই ইন্টু এখানে যাচ্ছে কি স্কয়ার বাই 4, এটা কেটে গেল, আবার এটাও কেটে গেল। তাহলে এখানে आंसर পাচ্ছি 6:5। এটাকে ক্যালকুলেশন করবে 6:22/7, দ্যাট ইজ এটা 742/22, এটা आंसर। দুই দিক এটাও দেওয়া যায়, দেখো এখান থেকে যদি কাটি আমরা তাহলে কত হবে, এখানে 21 দুগুণে 42 11 দুগুণে 22, এটা হচ্ছে তোমাদের आंसर অঙ্কটা। খুব সুন্দর একটা জিনিস, বুঝে নেবে ভালো করে। এই জাতীয় অঙ্ক বড় বড় টাইপের অঙ্ক কখনো কখনো থাকে। আচ্ছা, চলে আসছি আমরা পরবর্তী প্রশ্নে। 11টা বলছে সিগমা i ইকুয়ালস টু 1 টু কত বলছে এখানে 20 হ্যাঁ xi মাইনাস 5 সমান আমাদের দেওয়া আছে কত 10 হলে x বার কত হবে, দেখো ভালো করে। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি, দেখো এটাকে যদি ভাঙি x1 মাইনাস 5 প্লাস x2 মাইনাস 5, অসংখ্য টার্ম আছে x20 মাইনাস 5 ইকুয়ালস টু 10। তাহলে এইবার আমরা যদি x বার বের করতে চাই, এখান থেকে দেখো x1 প্লাস x2 প্লাস x3 কত পর্যন্ত আছে x20, এখানে মাইনাস 5 ইন্টু 20 ইকুয়ালস টু 10। তাহলে আমরা পাচ্ছি x1 প্লাস x2 প্লাস x3 x20, এটাকে x বার বের করতে হলে কি 20 দিয়ে ভাগ করব আমরা, 20 ইকুয়ালস টু আমরা এখান থেকে পাচ্ছি দেখো 10 প্লাস 5 ইন্টু 20 ডিভাইডেড বাই 20, তাহলে এটা হলো x বার। এখানে পাচ্ছি কত আমরা 10 প্লাস 100 ডিভাইডেড বাই 20, 110 divided by 20, এটা কেটে গেল, that is 5.5, এটা आंसर। তো 4 এর কত পর্যন্ত হলো আমাদের 4 এর 11 পর্যন্ত, 4 এর একটা খুব সুন্দর একটা অঙ্ক পাওয়া যাচ্ছে। আমি সেটাকে ফ্রেশ পেজে করাটাই বেশি পছন্দ করছি, দেখো। আচ্ছা,
12 এরটা ভালো করে দেখো। 12 বলছে x প্লাস স্কয়ার রুট অফ এক্স স্কয়ার মাইনাস 9 এটি ইকুয়ালস কি আছে আমাদের 80 হলে x মাইনাস স্কয়ার রুট অফ এক্স স্কয়ার মাইনাস 9 মানে এইখানটা শুধু মাইনাস আছে মাঝখানটা, এটা সমান কত বের করতে হবে। খুব সুন্দর একটা অঙ্ক, খুব ভালো করে মন দিয়ে দেখো। দেখো এই জাতীয় অঙ্ক যদি করতে হয় কি করে করবো আমরা? দেখো আমরা একটা কাজ করছি, এখান থেকে দেখো x প্লাস স্কয়ার রুট অফ এক্স স্কয়ার মাইনাস 9, তাহলে আমরা একটা কাজ করছি x মাইনাস স্কয়ার রুট অফ এক্স স্কয়ার মাইনাস 9, সেটা সমান কি হয় বলতো? a স্কয়ার মাইনাস b স্কয়ার, দেখছি x স্কয়ার আর এটাকে যদি করি আমরা স্কয়ার রুট করলে করে দেখাচ্ছি x স্কয়ার মাইনাস 9 তার হোল স্কয়ার। তাহলে হচ্ছে কি x স্কয়ার মাইনাস ব্র্যাকেটের মধ্যে এক্স স্কয়ার মাইনাস 9 রুট স্কয়ার, রুটের স্কয়ার করলে সেটা উঠে যায়, তাহলে এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার প্লাস 9 এটা কেটে গেল। এইবার আমাদের এটা দেখো, এখান থেকে তো এটা 18 আমাদের জানা আছে, তাহলে 18 ইন্টু এক্স মাইনাস স্কয়ার রুট অফ এক্স স্কয়ার মাইনাস 9 দ্যাট ইজ ইকুয়ালস টু 9। তাহলে হচ্ছে এক্স মাইনাস স্কয়ার রুট অফ x square minus 9 equals to 9 by 18, that is a half. তাহলে আমরা অবজেক্টিভ পার্ট যে 36 সেটা আমরা কমপ্লিট করলাম। এটা এবার পড়ে থাকছে আমাদের ডেসক্রিপটিভ টাইপের অঙ্ক, খুব সুন্দর সুন্দর অঙ্ক আছে এখানে। হ্যাঁ, আমরা এটাকে করব, আমাদের কাছে একটু কঠিন লাগলেও কিছু কঠিন অঙ্ক তো করার দরকার আছে, একটু জেনে রাখবো। যদি কোশ্চেন দেয়, কোশ্চেন কিন্তু যাদবপুরের কোশ্চেন খুব ভালো কোশ্চেন, এবং দেখো কোশ্চেন গুলো প্রত্যেকটা একটা বুদ্ধিমত্তা যুক্ত কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেন, তোমরা মন দিয়ে করো। আর যদি কোনো অসুবিধা হয় বা না হয় আমাকে ফিডব্যাক দিও, তাতে খুশি হব। ওকে, ডান।